বিপ্লব, আমরা আছি টাকার বাজারে এবং সময় যত বাড়ছে দুশ্চিন্তাও তত কিন্তু বাড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই ম্যাম, যে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ নিয়ে অনেক কথা বলতে চাই। তার আগে জানিয়ে দিতে চাই যে দেশ বিদেশের সবশেষ তথ্য আমাদের হাতে কি রয়েছে। সিলেট ও সুনামগঞ্জে ডুবছে নতুন এলাকা, বেশিরভাগ বসত বাড়িতে উঠে পড়েছে কোমর পর্যন্ত পানি। ওসমানী বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় সিলেট নগরী ও জৈন্তাপুর বাদে সব এলাকা দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে 28টি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসন। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। 11টি নদীর পানি 15টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আসাম ও মেঘালয়ে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত 31 জনের প্রাণহানি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে 3000 গ্রাম। 28 জেলার প্রায় 19 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোটা সময় জুড়ে টাকার বাজারের আয়োজনে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে এবং কথা বলতে চাই আসলে, কারণ মানে যে অবস্থায় পৌঁছেছে, টানা কয়েকদিনে ভারী বৃষ্টি এবং উজান থেকে যে পাহাড়ি ঢল আসছে প্রতিনিয়ত, তাতে পরিস্থিতি মানে উত্তরোত্তর ভয়াবহ পরিস্থিতিতে ধারণ করছে। এবং গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে তাদের কাছে আসলে যেই সংরক্ষিত খাবার ছিল, এখন কিন্তু সেটিও ফুরিয়ে গেছে। খাদ্য সংকট যেমন একই সঙ্গে দেখা দিচ্ছে, সুপেয় পানি যেটি বলছিলাম যে খাবার পানি, টিউবওয়েল তো সব কিছু ডুবে গিয়েছে। তো সেই অবস্থায় তাদের যে নিরাপদ খাবার পানি সেটিরও সংকট পর্যন্ত দেখা দিয়েছে। আপনি টিউবওয়েল ডোবার কথা বলছেন, পুরো একতলা ঘর পর্যন্ত ডুবে গেছে। মানুষ এখন ছাউনির ওপর আশ্রয় নিচ্ছে। যারা বের হতে পারছেন না বন্যা কবলিত এলাকা থেকে, তারা ছাউনির ওপর আশ্রয় নিয়েছে। একটু তথ্য জানাতে চাই মিম, যে মানে স্মরণকালের ভয়াবহ বন্যা এটা। 98 সালে এর কাছাকাছি বন্যা হয়েছিল, কিন্তু এবার মানে একটি বিভাগের 80%, মানে সিলেটের 80% ডুবে যাওয়া একটি বিভাগের, এটা আসলে এর আগে হয় নাই। এবং যেটি হয়েছে সুনামগঞ্জের 90% ডুবে গেছে। এবং এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে তারা, এ নিয়ে কিন্তু তাদের যেমন কপালে দুশ্চিন্তার ভাঁজ, একই সঙ্গে এই অবস্থা থেকে কিভাবে মানে পরিত্রাণ পাবে তাই নিয়েও কিন্তু তারা আসলে খুবই শঙ্কার মধ্যে দিন পান করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে পুরো 80% শহরে ডুবে গিয়েছে এবং পানিতে তলিয়ে থাকা যে শহরগুলো, সেখানে কিন্তু নৌকা চলছে, সড়কের মধ্যে নৌকা। আপনি একবার ভাবুন। এবার মানে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, পাশাপাশি নেটওয়ার্কিং যে ব্যবস্থা সেটিও বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে 1000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও পানিবন্দী অবস্থায় আছেন লাখো মানুষ। এবং আমরা কিন্তু জানি সেখানকার যেই বিমানবন্দর সেটিও পর্যন্ত 3 দিনের জন্য বন্ধ করে রাখা হয়েছে আপাতত, কারণ রানওয়েতে পর্যন্ত পানিতে তলিয়ে গিয়েছে। সেক্ষেত্রে সাময়িকভাবে 3 দিনের জন্য বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসার পর্যন্ত হয়তো পরিবেশ অনুযায়ী সেই নির্দেশনা নেওয়া হবে। এ বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। আমাদের সঙ্গে সহকর্মী গোলজার আহমেদ যুক্ত আছেন সিলেট থেকে। গোলজার, জানাবেন যে এই যে যারা দুর্গত অবস্থায় রয়েছে তাদের উদ্ধার অভিযান কতটুকু ব্যাহত রয়েছে, আর তারা সুপেয় পানির সংকটে রয়েছে, মানে তাদের ত্রাণ এবং পানির সংকট নিরসনের জন্য প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? বিপ্লব, আমি এখন আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরেই, যেটি কুমারগাঁও বাস স্ট্যান্ড। আমরা এই মুহূর্তের অবস্থা, বৃষ্টি এত ভারী হচ্ছে মানে দাঁড়ানোর মতো সুযোগ নেই। এবং সকাল থেকে যে এই বৃষ্টিপাত চলমান রয়েছে, এটি আজকে দিনভর থাকবে, এটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে। আমরা চেষ্টা করছিলাম যে একটু শহরের বাইরে যে উপজেলাগুলো প্লাবিত আছে সেখানে আমরা যাই। আমরা সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন এবং আরও বেশ কয়েকটি এলাকা এইমাত্র ঘুরে আসছে। আমরা চেষ্টা করছিলাম ওখান থেকে দেখানোর জন্য, কিন্তু বিদ্যুৎ না থাকায়, নেটওয়ার্ক না থাকায় আমরা কিন্তু সেটা পারিনি, তাই এখানে এসে যোগ দিতে হয়েছে। ওখানকার যে পরিস্থিতি আমরা দেখলাম, যে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি এখন দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে মানুষকে উদ্ধার করা। বিশুদ্ধ পানি, খাবার পাওয়া সেটা হচ্ছে পরের ব্যাপার। অনেক মানুষ আমরা দেখেছি যে রাস্তা থেকে তারা সাঁতার কেটে রাস্তাতে এসে উঠছেন। শুধুমাত্র পরিবারের একজন ব্যক্তি, পুরুষ মানুষ যিনি আসেন, তিনি আসছেন এসে বিলাপ করছেন একটি নৌকার জন্য।
নৌকার এতটা তীব্র সংকট যে কোনোভাবেই কিন্তু কাউকে উদ্ধার করা যাচ্ছে না। যদিও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ব্যক্তিবর্গ ব্যক্তিগতভাবে এগিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে নৌকার যে চাহিদা সেটি থাকার কারণে সবাইকে উদ্ধার করা খুব মুশকিল। আবার প্রচুর বৃষ্টি, আকাশে বজ্রপাত এইসব থাকার কারণে মানুষ হাওরের দিকে যেতে ভয় পাচ্ছেন। এইসব কারণে আসলে মানুষ বাধাগ্রস্ত হচ্ছেন, বারবার মানুষকে বিপদ থেকে উদ্ধার করা যাচ্ছে না, কিংবা তাদেরকে যে বাড়িতে তারা আবদ্ধ রয়েছেন সেই বাড়ি থেকে তাদেরকে তোলা যাচ্ছে না। যদিও রাতের বেলা পানি একটু কমেছিল, রাতে যেটি আবহাওয়া দপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি মিনিমাম 1 থেকে 1.5 ফিট পানি কমেছে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটি আরও 1.5 গুণ বা তার চেয়ে বেশি বাড়বে। একদিকে সিলেটে বৃষ্টিপাত, অন্যদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই দিকটাতে একদম পাহাড় ভেঙে পানির ঢল আসছে। আসামে সর্বোচ্চ বৃষ্টিপাত 147 মিলিমিটার এই সকাল থেকে, যেটি তথ্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সেটি হয়েছে। এই পুরো পানিটাই কিন্তু সিলেটের দিকে প্রবেশ করবে। যদি সিলেটে এই পানি আসে এবং এই বৃষ্টি যদি না থামে, তাহলে শঙ্কা হচ্ছে যে আরও পরিস্থিতি ভয়ানক হবে এবং আরও খারাপের দিকে যাবে। এই মুহূর্তে আসলে করণীয় যেটি হচ্ছে যে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসা এবং মানুষকে কিভাবে তাদের যে এলাকায় আটকে আছেন সেখান থেকে উদ্ধার করা যায়। যদি ইঞ্জিন নৌকা কিংবা স্পিডবোট অথবা যে নৌকাগুলো বালি বা বিভিন্ন ধরনের পর্যটকের জন্য যে নৌকাগুলো ছিল সেগুলো আসলে চাহিদার তুলনায় খুবই কম, এই অবস্থাতে আসলে বলাটা খুব মুশকিল। আর সুনামগঞ্জের যেটি পরিস্থিতি, সুনামগঞ্জে কিন্তু আমরা এখনও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমাদের সহকর্মী যারা আছেন বা যারা পরিচিত আছেন অনেককেই সকাল থেকে আমরা চেষ্টা করছিলাম যোগাযোগ হওয়ার জন্য, কিন্তু পারিনি। এটা হচ্ছে একমাত্র কারণ, যেহেতু মোবাইল ফোনে সংযোগ করা যাচ্ছে না বা কোনোভাবে পারা যাচ্ছে না, আবার রাস্তাও বন্ধ, সুতরাং সুনামগঞ্জের অবস্থা আরও বেশি খারাপ হবে। কারণ এই পানিগুলো সুনামগঞ্জ দিয়ে প্রবাহিত হয়ে হয়তোবা কিশোরগঞ্জের দিকে যায়, কিন্তু প্রাথমিক ধাক্কাটা কিন্তু সুনামগঞ্জের উপরেই পড়ে। এই হচ্ছে আসলে এখানকার বর্তমান পরিস্থিতি। জি, গুলজার জানাচ্ছিলেন যে আবহাওয়া বিভাগ থেকে জানিয়েছে যে বৃষ্টি চলছে, বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে একটি তথ্য জানাতে চাই, মানে আমাদের দেশে বৃষ্টি কমলেই যে এই মানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এটা আসলে বলা যাচ্ছে না। কারণ অধিকাংশ পানি আসছে আসাম এবং মেঘালয় রাজ্য থেকে, পাহাড়ি যে ঢল আছে সেখানে অব্যাহত রয়েছে পানি। সেখানেও অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বন্যার কারণ বলছেন তারা। মানে ভারতের আবহাওয়া বিভাগ যেটি জানিয়েছেন একটু তথ্য, যে আসামের মানে স্মরণকালের বেশি পানি হয়েছে, 122 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ পানি হচ্ছে আসামে, এবং এটি রেকর্ড করা হয়েছে 972 মিলিমিটার, এবং আগামী 24 ঘন্টায় আরও 550 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তাই যদি হয় তাহলে সেই পানিগুলো নিম্নাঞ্চল, আমাদের দেশের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সিলেট, সুনামগঞ্জ, এগুলোতে আসবে। সেখান থেকে কিন্তু এই যে দক্ষিণ মধ্যাঞ্চলে আসারও একটি শঙ্কার মধ্যে তারা রয়েছে যে সেখানকার পানি এদিকেও চলে আসতে পারে, এরকমও ধারণা করা হচ্ছে। কিন্তু এবং পানি হচ্ছে, বর্ষাকালে পানি হবে, কিন্তু পানি কেন আসলে মানে নামতে পারছে না, এইটাই প্রশ্নটা যদি আপনাকে রাখতে চাই বা যদি একটু বলতে চাই যে হাওড় অঞ্চলে প্রচুর অবকাঠামো গড়ে উঠছে, প্রতিনিয়ত গড়ে উঠছে, যে কারণে পানিগুলো নামার সুযোগ পাচ্ছে না। পাশাপাশি যেটা হচ্ছে যে হাওড় অঞ্চলে যে নদীগুলো আছে, প্রত্যেকটি নদীতে বা জলাশয়গুলো রয়েছে, প্রত্যেকটি জলাশয়ে পলি জমে আছে, যে কারণে পানি নামার সুযোগ খুবই কম পাচ্ছে। এই জন্যই এখন পর্যন্ত এই পানিটা মানে বন্যা অবস্থায় রয়েছে, এবং এই পানি কতদিন যে স্থায়ী করবে সেটাই আসলে ভাবনার বিষয়। এবং এই তো আমরা বলছিলাম যে আমরা যেরকম খুব শঙ্কার মধ্যে দিয়ে রয়েছি, একই সঙ্গে কিন্তু যারা সিলেটে তাদের আত্মীয় স্বজন আছে এবং সিলেটের অনেক প্রবাসী রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদের এই প্রবাসীরা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে, তাদের পরিবার নিয়ে, তাদের আত্মীয় স্বজন নিয়ে, যারা এই বন্যার কবলিত স্থানে রয়েছে তাদের কথা ভেবে কিন্তু তারাও খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এবং সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই যে সহায়তা যাতে জোরদার করা হয়, এবং তারা নিজেরাও ফান্ড গঠন করেছে, মানুষের জন্য এই স্লোগানে ফান্ড গঠন করেছে। এ নিয়ে সৈয়দ ইফতেখার একটু তথ্যচিত্র আমাদের হাতে রয়েছে। ভয়াবহ বন্যার কবলে সিলেট অঞ্চল। মূলত সিলেট ও সুনামগঞ্জের অবস্থা বেশি খারাপ।
বন্যার পানিতে ডুবেছে জেলাগুলোর সবচেয়ে উঁচু স্থানটিও। নতুন করে পানি বাড়ছে আরও বেশ কিছু জেলাতেও। পানি আর মানুষের অসহায়ত্বের হাহাকার ছাড়া সুনামগঞ্জে আর কিছুই চোখে পড়ছে না। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন, তারা এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি। এই অঞ্চলের বহু মানুষ বিদেশে থাকেন। নিজেদের জেলাকে ডুবন্ত অবস্থায় দেখে এই দুর্যোগে তাদের মন কাঁদছে। কানাডা প্রবাসীরা জানিয়েছেন দ্রুত সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান। আমরা এরই মধ্যে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি আমাদের ফান্ড রাইজ করার জন্য, এবং আমরা আলোচনা করছি কিভাবে এই সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলা করা যায়, কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। দেশ ভালো থাকলে আমরা প্রবাসীরা ভালো থাকবো। মানুষ মানুষের জন্য, আসুন এই কথাটি মনে প্রাণে ধারণ করে সিলেটবাসীর পাশে দাঁড়াই। দ্বিতীয় দফায় সিলেটে বন্যার পানি উঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটবাসী। সকল প্রবাসীদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের সাহায্যের জন্য হাত বাড়াই। আমরা হয়তো কিছু পরিবারকে সাহায্য করতে পারি, কিন্তু এই মহাপ্রলয়ে সুনামগঞ্জবাসীকে সাহায্য করতে সরকারকেই একমাত্র এগিয়ে আসতে হবে, এবং সরকারই একমাত্র পারবেন এই মহাপ্রলয় থেকে জনগণকে রক্ষা করতে। পুরো শহর 3-4 ফুট পানিতে তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে হেলিকপ্টার দিয়ে জনগণকে শুকনো খাবার দেওয়া এবং আশ্রয়স্থলে নিয়ে যাওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্র প্রবাসীরাও বলছেন সরকারই পারে এই সংকট থেকে মানুষকে বাঁচাতে, তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার দাবি তাদের। যে বৃহত্তর সিলেট অঞ্চলের উল্লেখযোগ্য লোকজন দেশের বাইরে থাকেন, এবং দেশের বাইরে যারা থাকেন তাদের প্রতিটি পরিবারের আত্মীয় স্বজনরা আজকের এই বিপন্ন অবস্থায় পড়েছেন। সিলেটের গ্রামাঞ্চলে, সুনামগঞ্জের গ্রামাঞ্চল থেকে খবর আসছে, এবং প্রতিটি প্রবাসী পরিবার কি হচ্ছে দেশে এই নিয়ে উৎকণ্ঠিত। বিশ্বের সর্বত্র যারা সুনামগঞ্জবাসী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, তারা উদ্বিগ্ন সুনামগঞ্জকে নিয়ে। কারণ সুনামগঞ্জের সঙ্গে গত 24 ঘন্টা যাবৎ কোনো যোগাযোগ করতে আমরা পারছি না, এবং সমগ্র শহর আনুমানিক 4 ফুট পানির নিচে তলিয়ে গেছে উজান থেকে নেমে আসা ঢলে। এই পর্যায়ে আমাদের আত্মীয় স্বজন, আমার বাসায় আমার প্রবাসী বোন আছে, আমি তার কোনো খবর পাচ্ছি না। এছাড়া আমার বাসায় যে বারটিয়া যারা আছেন তাদের খবর পাচ্ছি না। ব্যাপকভাবে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং ব্যক্তিগতভাবে দেশের ধনাঢ্য ব্যক্তি এবং প্রবাসীদের প্রতি সিলেটের বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানাচ্ছি। কেবল কানাডা যুক্তরাষ্ট্র প্রবাসীরাই নন, ইউরোপের যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, মধ্যপ্রাচ্যের প্রবাসীরাও চিন্তিত এই সময়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে সুনামগঞ্জে আগামী 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। কমপক্ষে 7 দিন বন্যা পরিস্থিতি বিরাজ করবে। এতে জেলার মানুষের দুর্ভোগ সহসাই কাটছে না। এমন পরিস্থিতিতে প্রবাসীদেরও দুশ্চিন্তার পরিসর ক্রমেই বাড়ছে। বিলেতে আমরা যারা আছি, আমরা শুধু একটি কথাই বলছি যে সুনামগঞ্জ এবং সিলেটের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কি করা যায়। অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে এ সময় তো 3টি জিনিসের সবচেয়ে বেশি দরকার। একটি হচ্ছে তাদের খাদ্য, যারা জলবন্দী হয়ে পড়েছেন, ওষুধপত্র, এবং আরেকটি হচ্ছে জল বিশুদ্ধিকরণ ট্যাবলেট। এগুলো নিয়ে তো আপনারা যাবেনই। আমি জানি যে বিলেত থেকেও অনেক মানুষ পাশে গিয়ে দাঁড়াবেন। ব্রিটেন প্রবাসী যারা সুনামগঞ্জবাসী আছি, তারা কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছে, কারণ আমরা আমাদের আত্মীয় স্বজন কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না। যেমন আমি গতকাল শুনেছি যে আমার মামার বাসায় তাদের নিচতলায় হাঁটু পানি, এবং আজকে শুনলাম যে সেই পানি বেড়েছে। সেই কতটুকু বেড়েছে সেই খোঁজখবরটা আমরা নিতে পারছি না। আমরা প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি। সুনামগঞ্জ প্রবাসী অনেকেই আমার সাথে সকাল থেকে এখন পর্যন্ত ফোন দিচ্ছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন যে আমার কাছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কোনো তথ্য বা ইনফরমেশন আছে কিনা। কিন্তু মানে অবস্থা এমন যে কারো কাছেই তেমন কোনো ইনফরমেশন বা তথ্য নেই। পুরো সুনামগঞ্জটা একটা আইসোলেটেড হয়ে গিয়েছে। আমার বাড়ি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলায় যাওয়া বাজারে। আমি দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী। আজকে আমার বয়স প্রায় 55 বছর। আমি আমার জীবনে
অথবা আমার বাপদাদার জীবনেও আমাদের বাড়ির আশেপাশে কোনোদিন পানি উঠেনি। এই পানি আজকে আমার ঘরে, আমার এলাকাটা ডুবন্ত অবস্থায়। প্রত্যেকটা মানুষ গবাদি পশু সব বেঁচে গেছে। মানুষ যে কি হালতে আছে, ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, কে কি অবস্থায় আছে, বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। আমি আজকে সকালে একবার যোগাযোগ করেছিলাম অনেক কষ্টের বিনিময়ে। ওরা বললো যে আমরা বাসের মধ্যে আছি। একটা নৌকা অনেক কষ্ট করে জোগাড় করে আমরা আমাদের এই আত্মীয় দোতলা ঘর, ওনার দোতলা ঘরে গিয়া ওরা আশ্রয় নিছে, ঘর বাড়ি সব ফেলে গেছে। নৌকা নাই, কারণ এখন রাস্তাঘাট হয়েছে দেশে প্রচুর, দেশে নৌকার খুবই অভাব। একটা নৌকা হইলে হাজার হাজার মানুষ একটা নৌকার দিকে চেয়ে থাকে। বন্যায় শুধু পানের জলে সংকট নয়, পানির সঙ্গে ভেসে ভেসে ঘরবাড়িতে ঢুকছে ময়লাও। দেখা দিয়েছে খাবার পানি সহ নানামাত্রিক সংকট। সংশ্লিষ্টরা বলছেন বন্যার ভয়াবহতা রেকর্ড ছাড়িয়েছে অতীতের। মূলত ভারতের 7 সিস্টার্সের রাজ্যগুলোতে বন্যার কারণে বাংলাদেশে এত ভয়াবহ হয়েছে পরিস্থিতি। সব থেকে বেশি খারাপ অবস্থা আসামের। মেঘালয়েও হচ্ছে বন্যা, যার রেশ পড়েছে বাংলাদেশে। কাঁদছে বানভাসী মানুষ। মানে সুনামগঞ্জের সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন পুরো বাংলাদেশের, এবং সেখানে বিদ্যুৎ নেই 2 দিন, পাশাপাশি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ। সে কারণে প্রবাসীরা বারবার তাদের আত্মীয় স্বজন দেশে যারা রয়েছে চিন্তিত আসলে যে কিভাবে তারা যোগাযোগ করবে। এবং একই সঙ্গে আপনি জানেন যে 14 জেলার কিন্তু ইতোমধ্যে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। আর সেখানেও আসলে ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা এই যে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা, এই বন্যা যেরকম তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বেড়ে গিয়েছে বন্যার কারণে, এবং তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে একই সঙ্গে। এবং বন্যা কবলিত হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সেখানকার পাশাপাশি যে উত্তরাঞ্চলের সব নদী পানি বাড়ায়, সেখানকার মানুষও নদী ভাঙনের শিকার হয়েছে। আমরা সবকিছু জানতে একটু সরাসরি যুক্ত হবো আমাদের সহকর্মী, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে। প্রথমেই আমরা নিশাতের কাছে জানতে চাবো যে এর মধ্যে আমরা যেটা বলছিলাম যে বন্যার কিন্তু পূর্বাভাস দেয়া হয়েছে। রংপুর জেলা এখনো সেই রকম অবস্থাতে যায়নি, তবে সেখানকার রংপুরেরও কিছু তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। তো এর মধ্যে কি আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? যদি বন্যা হয় বা বন্যার পানি যদি আরো বেশি হয়, তখন আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? ত্রাণ সামগ্রী অথবা খাবার সামগ্রী, সুপেয় পানির ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আমি আপনাকে একটু জানিয়ে রাখি, মূলত তিস্তা, ব্রহ্মপুত্র এবং ধরলা এই তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, মূলত নিম্নাঞ্চল এবং চরাঞ্চল, এই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু পানি কিছুটা কমেছে। সেই কমা বলতে যে পানি একেবারেই বাড়ি থেকে নেমে গিয়েছে এমনটা না। আসলে যেখানে কোমর পানি ছিল সেখানে হয়তো পানি কিছুটা কমেছে, এখন হাঁটু পানি। হয়তো যে ঘরগুলো পানির নিচে ছিল সেই ঘরগুলোতে পানি কিছুটা কমেছে। আমি যেমন এখন রয়েছি গঙ্গাচড়া ইউনিয়নের লক্ষ্মীটারি গ্রামে, এবং এই ইউনিয়নটির প্রায় 4 থেকে 5টি গ্রাম যেগুলো আসলে তিস্তা তীরবর্তী। আপনি দেখছেন যে প্রতিটি বাড়ি কিন্তু এখন পানির নিচেই বলা যায়, এবং এখানকার যে কয়েক হাজার বাসিন্দা যারা এই বাড়িগুলোতে বসবাস করেন তাদের কিন্তু চলাচলের রাস্তাও বলা যায় এখন তেমনটা নেই, এবং এই বাড়িগুলোতে এখন কোনো রান্নাবান্না হচ্ছে না। এবং যাদের বাড়িতে বেশি পানি উঠেছে তারা এই উঁচু রাস্তা কিংবা সড়ক কিংবা এই যে নদী রক্ষা যে বাঁধ, সেই বাঁধগুলোতে তারা আশ্রয় নিয়েছেন, এবং মূলত বলা যায় যে শুকনো খাবার খেয়েই তারা দিন পার করছেন। এবং গত 3-4 দিন থেকে এই নদী তীরবর্তী যে বাসিন্দা যাদের বাড়িতে পানি উঠেছে তারা এমনটা দুর্ভোগে রয়েছেন। আর আপনি যেটা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের তালিকা করা হয়েছে, এবং গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে বন্যা দুর্গত এলাকাগুলোতে যাতে কোনো ধরনের
কষ্ট না হয় এবং খাবার যে বিষয়টি সেটি যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়েন এই বানভাসী মানুষ, তাদের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বাঁধগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা রয়েছে এবং কোনো বাঁধে যদি এমনটা দেখা যায় যে ভাঙ্গন রয়েছে, তারা তাদের পক্ষ থেকে জিও ব্যাগ থেকে শুরু করে সেই ভাঙ্গন রোধে তাদের সব ধরনের প্রস্তুতির কথা তারা জানিয়েছেন। তবে যেহেতু এই নিম্নাঞ্চলে এবং চরাঞ্চলে প্রচুর মানুষ বসবাস করেন এবং এখানকার যে কৃষি অর্থনীতি, এই চরাঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর বাদাম আবাদ হয়েছে এবং সেই বাদামগুলো কিন্তু পচে গিয়েছে। মূলত 4 থেকে 5 দিন এই পানির নিচে থাকবার কারণে এই বাদাম নষ্ট হয়েছে। পাশাপাশি এই পাট কিন্তু পাটের যে গোড়া, এটি আসলে 3-4 দিন পানির নিচে থাকবার কারণে এই পাটও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। মূলত এই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষের যে অর্থনীতির যে চালিকা শক্তি, মূলত তারা যে চরাঞ্চলে যে শস্যগুলো আবাদ করে থাকেন, গত কয়েকদিনের পানিতে তলিয়ে থাকবার কারণে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে কৃষিতে সেটি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। মূলত পানি নেমে গেলে সেটি নিরূপণ করতে পারবেন। তো দুর্ভোগ আসলে যেটি বলার সেটি কিন্তু দুর্ভোগ তো রয়েছেই। তবে গতকাল যেমন গতকালকে যে বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছিল, সেটি কিন্তু আজকে যে আসার খবর যে ডালিয়া ব্যারেজ পয়েন্টে আজকে 14 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে 72 ঘন্টা এই অবস্থা অপরিবর্তিত থাকবে এবং বন্যার যে শঙ্কা সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলগুলোতে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে কিন্তু বন্যার পূর্বাভাস তারা দিয়েছেন। এবং যেহেতু উজানের ঢলে আসলে এই বন্যার সৃষ্টি হচ্ছে, সে কারণেই আসলে এই উত্তরাঞ্চলের যে নদীগুলো রয়েছে, মূলত তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা এবং এর যে শাখা নদীগুলো রয়েছে, প্রতিটি নদীতে কিন্তু আমরা দেখছি যে পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে দুর্ভোগ, বানভাসী মানুষের যে শঙ্কা, এবং প্রতিদিনে যেহেতু পানি বাড়ছে এবং কমছে এবং এটি কিন্তু স্থায়ী থাকছে না, যেমন গতকালকে পানি অনেক বেশি ছিল, আজকে কিছুটা কমছে এবং আমরা এখন দেখছি যে পানি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কিন্তু পানি বাড়ছে। তো সে কারণেই আসলে নদী তীরবর্তী মানুষের যে শঙ্কার যে জায়গাটা সেটি কিন্তু তারা কমছে না। এবং তারা যে গবাদি পশু এবং তাদের যে আসবাব সেগুলো নিয়ে যে উঁচু জায়গায় তারা অবস্থান করছেন এবং কবে নাগাদ তারা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে অবশ্যই চাইবো। একটু যেতে চাই সিরাজগঞ্জে রয়েছেন সহকর্মী হিদায়ুল ইসলাম বাবু জানাবেন যে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে এবং যেটি হচ্ছে যে চর এবং নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। জানতে চাই যে ফসল যেগুলো রয়েছে সেগুলো মানে ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে এবং বন্যা দুর্গত যারা হচ্ছেন তাদের আগে থেকে কি কোনো মানে পরিকল্পনা করা হচ্ছে তাদের সহযোগিতার জন্য? বিপ্লব, প্রতি বছরের মতো এবারও কিন্তু আপনার উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল এই ভাটির জনপদের যে মানুষগুলো আছে, লাখ লাখ মানুষ, তাদের জন্য এবারও মহা বিপদের কারণ হয়ে হাজির হয়েছে উজানের এই পাহাড়ি ঢল। আপনাকে যদি বলি যে আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রামে। এই গ্রামটা আপনি দেখতে পাচ্ছেন যে এটি একেবারে ছবির মতো সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম ছিল কয়েকদিন আগেও। সেই গ্রামটি গত 9 দিনে লণ্ডভণ্ড করেছে যমুনা নদী। এই যমুনার তীরবর্তী এই গ্রামটিতে এতটাই ভাঙন তীব্র আকার ধারণ করেছে যে গত 9 দিনে অন্তত 1/2 পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে। অর্থাৎ 9 দিন আগেও যেই জায়গাটিতে বসে তারা রান্না করেছেন, গল্প করেছেন, যেখানে সুন্দর সংসার ছিল, সেই সংসার, সেই তাদের যে সাজানো গোছানো জীবন, সেটি তছনছ করেছে যমুনার তীব্র ভাঙন। তাদের বাড়িঘর, ভিটেমাটি সব কিছু যমুনা গ্রাস করার কারণে এখন তারা খোলা আকাশের নিচে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। তাদের খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নেই, তাদের বিশুদ্ধ পানি থেকে শুরু করে যে খাদ্য সংকট সেটিও তীব্র আকার ধারণ করেছে। কিন্তু এই যে মানুষগুলোর জীবনে যখন এইরকম একটা দুর্বিপাক নেমে এসেছে, তারা যখন বিপদে পড়েছেন, তখন কিন্তু এই মানুষগুলোর পাশে আমরা দেখছি যে কোনো স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা আর কাউকেই আমরা তাদের পাশে খড়কুটো হয়ে দাঁড়াতেও দেখিনি এখন পর্যন্ত। আরেকটি বিষয় আপনাকে বলি যে আপনি যে প্রসঙ্গটি নিয়ে জানতে চেয়েছেন, এই যমুনার পাড়ে, যমুনা তীরবর্তী এলাকায় সিরাজগঞ্জে যদি বলি, 5টি উপজেলার মানুষ প্রতিবার যমুনার পানিতে ভেসে যায়। বিশেষ করে চর, দ্বীপচরগুলোতে যারা বসবাস করেন তাদেরকে প্রতি বছরই বন্যার সাথে যুদ্ধ করতে হয়। কিন্তু এই যে প্রতি বছর তাদেরকে বন্যার জলে
ভাসতে হয়, কিন্তু তাদেরকে নিয়ে আগে থেকেই যে সঠিক কোনো পরিকল্পনা করে রাখা, বন্যার পানি বাড়লে, নদীতে পানি বাড়লে তাদেরকে কোথায় রাখা হবে, তাদের থাকার ঠিকানা কোথায় হবে, তাদের খাবারের ব্যবস্থা কী হবে, তাদের গবাদি পশু তারা কোথায় রাখবেন, এমন কোনো পরিকল্পনা কিন্তু কখনোই প্রশাসনের পক্ষ থেকে কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নেওয়া হয় না। যার কারণে আপনাকে বলি, এই যে যমুনার পানি আমরা জেনেছি যে আজকে হার্ট পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং কাজীপুর পয়েন্টে ইতিমধ্যেই বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে বন্যার একটা আতঙ্ক ইতিমধ্যেই দেখা দিয়েছে, তার সাথে পাল্লা দিয়ে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এই মানুষগুলো যে আসলে কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, তারা কেউই কিছু জানে না। আমি দেখেছি যে এই ব্রাহ্মণ গ্রামে এই মানুষগুলো হাহাকার করছেন, তারা খোলা আকাশের নিচে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি একদিকে পানি বাড়ছে, আরেকদিকে বৃষ্টি, খোলা আকাশের নিচে স্ত্রী সন্তান নিয়ে তাদের দিনাতিপাত করতে হচ্ছে, রাত্রি যাপন করতে হচ্ছে। আসলে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য আমরা এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ কিন্তু এখনও দেখিনি। আরেকটি বিষয় বলে রাখি যে এই ভাঙ্গনের কবল থেকে এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য আমরা জেনেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 650 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সেই প্রকল্প নেওয়া হয়েছে কাগজে কলমে ঠিকই, কিন্তু সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা হয়নি। 2 থেকে 3 মাস আগে আমরা জেনেছি যে মাস 3 আগে কার্যাদেশ দেওয়া হয়েছে, কিন্তু শুষ্ক মৌসুমে এই এলাকার মানুষের অভিযোগ একটাই যে শুষ্ক মৌসুমে যদি এই এলাকায় আসলে বালির বস্তা ফেলা হোক কিংবা নদী তীরগুলো সুরক্ষা করা হতো, তাহলে তাদের আজকে এই বিপদাপন্ন পরিবেশে তাদেরকে এই যুদ্ধ করতে হতো না। আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফেলতি, জনপ্রতিনিধিদের দায়সারা আচরণের কারণেই মানুষগুলোর আজকের এই পরিণতি বলে তারা বলছেন। তো বিপ্লব, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিরাজগঞ্জ থেকে ভাঙ্গনের সাথে যুদ্ধ করা মানুষের জীবনের সবশেষ গল্প। জি বাবু, আসলে নিঃশ্বাস ভারী হয়ে যায় এই ধরনের কথা যখন আমরা শুনি। মানুষ কতটা মানে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং প্রত্যেক বছরই ভাঙন কবলিত হচ্ছে, মানুষ সর্বোচ্চ হারাচ্ছেন, ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা শুনছিলাম যে তিস্তা ব্যারেজেরও পানি, তিস্তা ব্যারেজের যে সব গেট সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার জন্য কিন্তু গতি কিছুটা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে সেই রংপুর এলাকাগুলোতে। গতকাল রাতের একটি দুর্ঘটনার কথা যদি আমি আপনাকে বলি যে শাহ আমানত আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসের 2টি ঘটনা ঘটেছে এবং 4 জন নিহত হয়েছেন সেখানে। মানে দেশে একদম বলা চলে যে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই রকম একটি দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে যে রাত 1টার দিকে নাগরীর আকবর শাহ থানার 1 নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস এক পরিবারের 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইনুল ও শাহিনুল নামে 2 বোনকে মৃত ঘোষণা করেন তারা। অন্যদিকে ভোর 5টার দিকে ফয়েজ লেকের লেক সিটি বিজয়নগর এলাকায় আবারও পাহাড় ধস হয়। এতে লিটন ও ইমন নামে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা একটু সেই এলাকা থেকে অর্থাৎ চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে যেই 2টি পাহাড় ধস হয়েছে সেই পাহাড় ধসের বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, আপনার কাছে জানতে চাই এই পাহাড় ধসের ঘটনাটি কটা নাগাদ হয়েছে এবং এর আগে কি কোনো রকম ভাবে বুঝতে পারা গিয়েছিল কিনা যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে চলেছে, কিংবা সেখানকার স্থানীয়দেরকে আগে থেকেই কেন সরিয়ে নেওয়া হলো না? একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া গত 2 দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। গতকাল তো তুমুল বৃষ্টি হয়েছে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে, এবং এখানকার আবহাওয়া অফিস বলছে যে সর্বোচ্চ সন্দ্বীপে 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। মূলত বৃষ্টিপাত হলেই চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করেন তাদের প্রাণহানির ঘটনা ঘটে প্রতিনিয়ত, প্রতি বছরই আমরা একই দৃশ্য দেখতে পাই। আমি যদি একটু বলি, 2007 সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলায় প্রায় 300 জনের মতো প্রাণহানি হয়েছে শুধুমাত্র পাহাড় ধসে। ফলে আগে থেকে আসলে আঁচ করা যায় পাহাড় ধসের বিষয়টি। যখন বৃষ্টি হয় তখন চট্টগ্রামের প্রশাসন সব নড়ে চড়ে বসে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে পাহাড়ে যারা বসবাস করেন ঝুঁকিতে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করেন, এখানে তাঁবু করেন, বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্প করেন। এবারও ব্যতিক্রম হয়নি। গতকাল থেকেই মূলত এখানের যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, জেলা প্রশাসন রয়েছেন, তারা বলছিলেন যে তারা টানা মাইকিং করছিলেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, কিন্তু এরপরও আসলে গতকাল রাতেও তারা মাইকিং করেছেন বৃষ্টিতে। আমরা এখনও দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং চলছে, কিন্তু মর্মান্তিক আসলে দুঃখজনক ঘটনা, একেবারেই শোকাবহ পরিস্থিতি এখানে, যেহেতু 2টি পরিবার একবারে বেঘরে প্রাণ হারিয়েছেন।
এখানে বেঘোরে একেবারে বলা যায় ঘুমের মধ্যে। কারণ হচ্ছে যেহেতু রাত 1:30টায় একটি ঘটনা ঘটেছে আকবরসার এই এলাকাটিতে, আরেকটি ঘটনা ঘটেছে খুব কাছাকাছি এলাকা বিজয়নগর সেই জায়গাটিতে। এই দুটি জায়গায় আসলে একদম পাহাড়ের নিকটে আমরা যেটি দেখেছি, নিকটেই একদম দেখেছি পাহাড়ের নিকটেই তারা পাহাড় কেটে বসবাস করছেন। শুধু এই একটি পরিবার নয়, প্রশাসনের হিসেবে চট্টগ্রামের 14টি পাহাড়ে এখনও প্রায় ঝুঁকিপূর্ণভাবে 2000-এরও বেশি পরিবার বসবাস করছে, যাদেরকে যেখানে প্রায় অন্তত 10,000-এর মতো মানুষ ঝুঁকিতে বসবাস করে। আমরা যেটি দেখি প্রতি বছরই আসলে নতুন নতুন জায়গায় নতুন নতুন করে পাহাড় কাটা হয়, নতুন নতুন করে বসতি গড়ে তোলা হয়। আমরা সেটি বলছিলাম, স্থানীয় জনপ্রতিনিধিকে পেয়ে জিজ্ঞেস করেছিলাম যে তাদেরকে আসলে কেন সরিয়ে নেওয়া হলো না এই বৃষ্টির মধ্যেও। তিনি বলছিলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এখান থেকে সরিয়ে নেয়ার, কিন্তু এই গত বছরও ঠিক এই এলাকাটিতে 13টি পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলছিলেন যে এরপরও আসলে কেটে তারা ঘর বাড়ি বা বসতি করেন। মূলত এখানে যারা কথা হচ্ছিল তারা বলছিলেন যে সবাই নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, কেউ সিএনজি চালক, কেউ রিক্সা চালক, কেউ বা ছোট্ট দোকানি। তাদের আসলে শহরে নাগরিক জীবনে চলার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, ভালো একটি বাসায় থাকার, সেটি তাদের নেই। সে কারণেই তারা পাহাড়ে এই জায়গাগুলোতে অল্প দামে কিনে মূলত তারা এখানে বসতি গড়েন। কিন্তু এই বর্ষা আসলেই প্রতি বছরই তাদেরকে দুঃখজনকভাবে এই প্রাণহানির শিকার হতে হয়। এখন এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে বাকি যারা এখন রয়েছে তাদেরকে এখন সরিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু স্থানীয় যারা সরছেন না তারা বলছিলেন যে মূলত এখানে তাদের জিনিসপত্র রয়েছে, ঘরে আসবাবপত্র রয়েছে, তাদের সব কিছু এখানে হুট করে তাদের পক্ষে সরে অন্য জায়গায় যাওয়া অসম্ভব। আবার সরে গেলেও এখানে চুরির একটি আশঙ্কা থাকে। সব মিলিয়ে তারাও সরতে চাচ্ছেন না এখান থেকে। জি হোসেন জিয়াদ মিম, শুনছিলাম যে প্রত্যেক বছর যখন বর্ষাকাল আসে প্রত্যেক বছরই এই যে পাহাড়ি ঢল যখন নামে পাহাড় ধসের ঘটনা ঘটে, তারপরেও আসলে যেটি হয় যে অবৈধভাবে যে বসবাস সেটি কমছে না। এজন্য প্রশাসন বারবার ব্যবস্থা নিচ্ছে। তারপরে যেটি হচ্ছে যে পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করেন তারা প্রত্যেকেই দারিদ্র্য সীমার কাছাকাছি। রঙিজি বলছিল যে নাগরিক জীবনে চলার মতো যে অর্থের প্রয়োজন এবং সামঞ্জস্যতা প্রয়োজন সেটি তাদের নেই বলেই কিন্তু তারা পাহাড়ের কাছাকাছি পাহাড় কেটে তারপরে সেখানে বাসস্থান গড়ে তুলেছে। টাকার বাজারে এবার একটু ছোট্ট বিরতি নিতে চাই। মিম ফিল্ম টাকার বাজারের আয়োজন নিয়ে একটু অন্য প্রসঙ্গ দিকে যেতে চাই। বন্যা কবলিত এলাকা নিয়ে কথা বলছিলাম, সিলেট সুনামগঞ্জ নিয়ে। যদি আমরা একটু বলতে চাই যে সবজির ভরা একটি মৌসুম চলছে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় যে বড় বড় পাইকারি আড়তগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, এই মৌসুমটাতে আসলে বেচাকেনায় ভরপুর সময় কাটান ব্যবসায়ীরা এবং ক্রেতারা। একদমই তাই, কারণ যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং এর সময় আসলে ফলন ভালো হয়, শাকসবজি খুব ভালো হয়, যার ফলে সেগুলো কেনা বেচাতে খুব লাভবান হয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে সবজির পরে যদি আমি মাছের কথা বলি, মাছ খেতে অবশ্যই আপনি ভালোবাসেন জানি। সেই মাছটা সবার আগে আপনি চাইবেন যে সেই মাছটা ফ্রেশ এবং টাটকা হোক। সেই মাছটা আপনি মাছের প্রসঙ্গ যদি টানলেন, আমি বলতে চাই বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার একটি রয়েছে, যেটি পোর্ট রোডের ঐতিহ্যবাহী মাছ বাজার। এটি নিয়ে একটি তথ্যচিত্র আমাদের হাতে রয়েছে, যেটি তৈরি করেছে আমাদেরই সহকর্মী ফিরদাউস সোহাগ। বরিশালের সবচেয়ে বড় ও মাছের পাইকারি বাজার হলো নগরীর পোর্ট রোডের এই মাছ বাজারটি। এখানে ভরা মৌসুমে প্রতিদিন দৈনিক গড়ে 2 থেকে 3,000 মণ ইলিশ বেচাকেনা হয়ে থাকে। কীর্তনখোলা নদীর তীরেই এই মাছ বাজারটির অবস্থান হওয়ায় নদী এবং সাগরে ধরা সব ধরনের মাছ এখানে বিক্রির জন্য নিয়ে আসা সহজ। পোর্ট রোড বাজারের কোল ঘেঁষেই ট্রলার ভেড়ানোর ব্যবস্থা রয়েছে। নদী থেকে ধরা মাছগুলো প্লাস্টিকের ড্রাম ও চটের বস্তায় পেঁচিয়ে বাজারে আনা হয়। ট্রলার বাজার ঘাটে পৌঁছানোর সাথে সাথে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। বাজারটি কে কবে শুরু করেন তা সুনির্দিষ্ট করে কেউ জানাতে পারেননি। তবে স্বাধীনতার আগে থেকেই এখানে চলছে মাছের বেচাকেনা। এই ঘাটটা শুরু হয় স্বাধীনতার আগ থেকে, যেহেতু কীর্তনখোলা নদী খুব কাছে ছিল এবং এখান থেকে মোকামে বিভিন্ন জায়গায় মাছ পরিবহনের সুবিধা থাকার কারণে তখন সাগরের পারে কোনো মোকাম ছিল না, বিদায় বরিশালই একমাত্র মোকাম ছিল।
নৌপথে মাছ বরিশালে পৌঁছানো সহজ। এছাড়া এখান থেকে সড়ক পথে ইলিশ দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব। আবার মাছের জন্য প্রয়োজনীয় বরফও বরিশালে সহজলভ্য। এত সব সুবিধার জন্য এখানে মাছের বাজারটি সবসময় জমজমাট থাকে। একসময় এখান থেকে মাছ বিদেশেও রপ্তানি হতো। পাইকার আসলে এখানে আস্তে আস্তে মাছটা তখন গোনায় ছিল, বিক্রি হতো। তারপরে আপনার যখন গোনার থেকে শুরু হইলো মাপে, তারা এসে মাপে মাছ কেনা বেচা শুরু করলো। বরিশালের মাছটা সবচেয়ে সুস্বাদু, হ্যাঁ, মিঠা পানির মাছ, এবং এইখানে প্রচুর আমদানি হয়। এখান থেকেই আপনার মাছটা রপ্তানি হয়। বরিশাল নগরীতে বাজারের সংখ্যা 13টি, আর পুরো জেলায় হাট বাজার 277টি। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় বাজার আছে 20টি। কিন্তু সকাল থেকে প্রচুর ক্রেতা ও বিক্রেতাদের সমাগম হয় পোর্ট রোডের এই বাজারেই। পাইকারি কেনাবেচার কারণে মানুষ কম দামে মাছ কেনার আশায় এখানে ভিড় করেন। এই বাজারে আসার কারণ কি? এইটা ধরেন পথের সামনে বাজে, আমাকে ধরেন আমরা আসছি কলসকারি দিয়ে, মাছ পাই না, কিন্তু এই জায়গায় এসে মাছ পাওয়া যায়। ধরেন জামাইবের যে মাছ কিনে রয়েছে, এই জন্য যাওয়ার পথে এখন আমি কিছু কেনাকাটা করছি। মাছ মোটামুটি সস্তা আছে, আজকে আগের তুলনায় অনেক সস্তা। মানুষের একটা আছে যে পোর্ট রোড গেলে হয়তো কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে, এটাও সত্যি পাওয়া যায় এখনো টুকটাক। যে পরিমাণ মাছ আসার কথা, এই পরিমাণ মাছ নদীতে নাই, আসবে কম দিয়া, এই জন্য দামটা একটু বৃদ্ধি। বিক্রেতারা বলছেন নানা কারণে বাজারে এখন মাছ কম আসছে। চাহিদার তুলনায় সরবরাহ খুব কম, এ কারণে দাম অনেক বেশি। ইলিশের দাম বেশি হওয়ায় এর প্রভাব পড়েছে অন্য মাছের দামেও। তবে ইলিশের সরবরাহ বাড়লে অন্য মাছের দাম কমার আশা করছেন পাইকারি বিক্রেতারা। ইলিশ মাছ যখন থাকে না, এখানে ট্রোলিং এর কিছু ইলিশ মাছ আসে, এই ট্রোলিং এর কিছু সাশ্রা মাছ আছে, যেগুলো আপনার চট্টগ্রাম থেকে আইসা এখানে বিক্রি হয়। মাছের আমদানি কম হওয়ায় এর প্রভাব পড়েছে শ্রমিকদের উপরেও। মাছের আমদানি বেশি থাকলে শ্রমিকের কাজ থাকে, মাছ কমে গেলে শ্রমিকরা থাকে বেকার। পোর্ট রোড মাছের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের শ্রমিকের সংখ্যা 1,500। বর্তমানে শ্রমিক কর্মরত আছে 5 শতাধিক। কাজ না থাকায় এদের অনেকেই পেশা পরিবর্তন করেছেন, আবার কেউ দিনের বড় একটা অংশ অন্য পেশায় সময় দিচ্ছেন। আগে 200-300 পাইতাম, বাজার টাজার নিয়ে খাইয়ে হার পর ভর্তি। আর এখন যদি 1000 টাকাও পাই, তবুও বাজার লইয়া ঠিক মতো বাহার যাইতে। আগে মাছ খুব প্রচুর ছিল, মেহনত হইতে আগেও সেখানে পয়সার খুব দাম ছিল, মানে কম দাম ছিল। ধরেন 100 টাকা হইলেই চাউল পাত বাজার লই বাহার যাই যেতাম। আর এখন 500 টাকা হইলেও চাউল কিনিয়া মাছ কেনুন যায়। এই মাছ বাজার ঘিরে সবজি ব্যবসাও জমে উঠেছে। মূল বাজারের বাইরে সড়কের উপর চলে সবজির বেচাকেনা। প্রায় 3 একর জমিতে পোর্ট রোড মাছের এই পাইকারি বাজারে পাইকারি বিক্রেতা আছেন 165 জন। এখান থেকে বছরে সরকার রাজস্ব পান 50 লাখ টাকা। এর মধ্যে সিটি কর্পোরেশন 10 লাখ এবং বিআইডব্লিউটিএ পাচ্ছে 40 লাখ। বিপ্লব, এই পাইকারি বাজারের মাছের পাইকারি বাজারের একটা বৈশিষ্ট্য হলো যে আশেপাশের স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজার থেকে এই মাছের পাইকারি বাজারে কিন্তু দাম কিছুটা হলেও কমে পাওয়া যায়। আপনার বাড়ি যেহেতু বরিশাল, এই বিষয়ে আপনার জানাশোনা অনেক বেশি। একদমই তো, এই জন্যই তো বললাম, এবং এই জন্যই কিন্তু মানুষ সেখান থেকে আসলে মাছ কিনতে আসে, যেহেতু একটু কমে পাওয়া যায় সেখানকার মাছ, এবং মাছগুলো খুব তাজা হয়, আমি বলছিলাম যে টাটকা হয়, যার কারণে সেখান থেকে মাছ কেনা। আমরা মাছের কথা বলছিলাম, কিছুক্ষণ আগে সবজির কথাও বলছিলাম। এই যে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা অব্যাহত রয়েছে, বেশ কয়েকটা জায়গায় বন্যা কবলিত হচ্ছে নতুন করে। এর প্রভাব পড়ছে সারা দেশের সবজির বাজারে, কারণ সেই চরাঞ্চল এবং নিম্নাঞ্চল থেকে প্রচুর সবজি উৎপন্ন হয় এবং সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। একটু আমরা সেই দরদামের বিষয় এবং সরবরাহ বিষয়ে জানতে চাই। শুরুতে যেতে চাই রাজধানীর হাতিরপুলে রয়েছেন আমাদের সহকর্মী বিলায়েত হোসেন, এবং খুলনায় রয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। বিলায়েত হোসেনের কাছে যেতে চাই। বিলায়েত, জানাবেন যে সরবরাহ স্বাভাবিক আছে কিনা? থাকার কথাও না, কারণ বন্যা কবলিত রয়েছে বেশ কয়েকটি এলাকা, এবং দামের কি অবস্থা আজকে কাঁচা বাজারের? বিপ্লব, আমি বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে ঘুরেছি, বিশেষ করে পাইকারি বাজারেও ঘুরেছি, কারণ বাজার সহ, এবং কয়েকটি খুচরা বাজারে ঘুরেছি। আসলে বৃষ্টি, বন্যা কিংবা বর্ষা যাই বলি না কেন, এগুলোর প্রভাব কিন্তু
আজকে পর্যন্ত কিছুটা স্থিতিশীল, তবে একটু একটু প্রভাব পড়তে শুরু করেছে। এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে প্রভাবটা আরও তো 2-3 দিন পরে আর একটু তীব্র হবে। তবে আমি এখানে আসলে কয়েকটি সবজির দোকান বলেন কিংবা শাক কিংবা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে মুদি পণ্যগুলো আছে সেগুলোতে কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে আসলে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম কমে গেছে। বিশেষ করে আপনাকে যদি একটু বলতে চাই যে আসলে শাকের দাম একেবারেই দর পতন হয়ে গেছে। লাল শাক বলেন, পুঁই শাক বলেন কিংবা আপনি যদি বলেন যে পালং শাক, কলমি শাক, সব ধরনের শাকেই প্রায় 10 থেকে 5 টাকা কিন্তু করে কমে গেছে। আর সবজির বাজার যেটি বলবো, সবজির বাজার গত সপ্তাহের মতোই মোটামুটি স্বাভাবিক আছে, কিছুটা একটু একটু করে দাম বাড়ছে, 2-1 টাকা করে দাম বাড়ছে। তবে মোটা দাগে যেটির দাম বেড়েছে সেটি হচ্ছে টমেটো। টমেটো গত সপ্তাহে 80 টাকা ছিল, এখন 100 টাকা বিক্রি হচ্ছে। আর শসার দামও 10 টাকা বেড়েছে। শসা গত সপ্তাহে 50 টাকা ছিল, এখন 60 টাকা বিক্রি হচ্ছে। করলা 60 টাকায় বিক্রি হচ্ছে, এটি গত সপ্তাহেও 60 টাকা ছিল। গাজর 140 টাকায় বিক্রি হচ্ছে, পটল 40 টাকায় বিক্রি হচ্ছে। সিসিঙ্গা 20 টাকা ছিল, এটা বেড়ে 30 টাকা হয়েছে। ঢেঁড়স 30 টাকায় বিক্রি হচ্ছে, এটি গত সপ্তাহের মতোই আছে। বেগুন 50 টাকা বিক্রি হচ্ছে, এটি গত সপ্তাহের মতোই আছে। এর বাইরে আর যেই সবজির পণ্যগুলো রয়েছে সেগুলো মোটামুটি দাম কিছুটা স্বাভাবিক আছে। আর আপনাকে যদি একটু আমি বলি যে আসলে মুদি পণ্যের পরিস্থিতিটা কি, মুদি পণ্যের পরিস্থিতি বলতে গেলে বলা যায় যে আলুর দাম কিছুটা বেড়েছে এবং তেলের দাম বেড়েছে, কিন্তু পেঁয়াজ, রসুন, চিনি, ডাল এগুলোর দাম গত সপ্তাহের মতোই রয়েছে। চালের দাম কিছুটা কমেছে, এটি একটি স্বস্তির খবর। সেটা 2-1 টাকা করে কমেছে চালের দাম, বিভিন্ন মিনিকেট, নাজিরশাল সহ বিভিন্ন ধরনের চালের দাম কমেছে। আমরা এখনও মাছের বাজারে যাইনি, আমরা একটু পরবর্তীতে মাছের বাজারে গিয়েও দেখবো যে মাছের আসলে কী অবস্থা। সব মিলিয়ে বলা যায় যে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো রয়েছে, যেই শাকসবজিগুলো রয়েছে, এগুলোর বাজার এখনও আসলে মিশ্র অবস্থায় আছে। একেবারে যেই পণ্যটি সরাসরি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি যদি ধরে না রাখা যায়, অর্থাৎ মজুত করে না রাখা যায়, সেটির দাম কমে যাচ্ছে। আবার যেই জিনিসগুলো সরবরাহ করা যাচ্ছে বা মজুত করে রাখা যাচ্ছে সেই জিনিসগুলোর দাম কিন্তু একটু একটু করে বাড়ছে। এখন আসলে এই যে বর্ষা মৌসুম কিংবা এই যে বৃষ্টি হচ্ছে, এই মৌসুমে আসলে আরও 2-3 দিন পরে বাজারের পরিস্থিতি কি হয় সেটি দেখার বিষয়। তবে এখন পর্যন্ত এই ছিল হাতিরপুল কাঁচা বাজার থেকে আমার কাছে। রামিম, সহকর্মী রামিম আছেন খুলনা নিউ মার্কেট কাঁচা বাজারে। রামিম, আমরা জানি যে এরই মধ্যে মুরগি, চাল এবং সবজির বাজার একটু হলেও ঊর্ধ্বমুখীর দিকে আছে। এর কারণটা আসলে কি? সুনামগঞ্জ, সিলেটের বন্যার কোনো প্রভাব খুলনা অঞ্চলে পড়ছে কিনা বাজারে একটু জানাবেন। মিম, আসলে খুলনার বিভিন্ন রকম পণ্যদ্রব্য রয়েছে যেগুলোর দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। আপনি যে মুরগি এবং মাংসের কথা বললেন, মাংসের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, কিন্তু মুরগির বাজারে ব্রয়লার মুরগি কিন্তু বেশ 10 টাকা করে কেজিতে বেড়েছে। তো যদি আমরা একটু সবজির বাজারের কথা বলি, আমাদের এই খুলনাতে কিন্তু সবজির বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। খুলনার বেশ কয়েকটি অঞ্চল থেকে আমাদের এই খুলনার শহরে কিন্তু সবজি আসে এবং তাজা তাজা সবজি আসে। আপনি দেখতে পাচ্ছেন যে সবজির বেশ তাজা তাজা সবজি দিয়ে কিন্তু ভরপুর খুলনার বাজার। এবং এর সাথে সাথে কিন্তু দামের কথাটা যদি আপনাকে বলি, দাম কিন্তু বেশটাই কমেছে। বিশেষ করে বেশ কয়েকটি সবজি প্রকারভেদে কিন্তু দাম কমেছে প্রায় 10 থেকে 12 টাকা করে। আপনাকে যদি একটু দামের কথা বলি, যে যেমন কাঁচামরিচ আগে বর্তমানে 40 টাকা করে বিক্রি করা হচ্ছে, যেটি আগে 50 থেকে 60 টাকা করে বিক্রি করা হতো। বরবটি বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি প্রতি, সেটা আগে 50 টাকা করে বিক্রি করা হতো। এছাড়াও বর্তমানে পটল, বেগুন যেগুলো রয়েছে সেগুলোতেও প্রায় 10 থেকে 15 টাকা করে কেজিতে কিন্তু কমেছে, আমরা এটি লক্ষ্য করেছি। তো এর কারণ হিসাবে আমরা জানতে চেয়েছি এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, যে আসলে সবজির দামটি কেন কমেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সবজির বাজারে আসলে সরবরাহ কিন্তু বেশি এবং সবজি যেসব জায়গা থেকে আসে সেই সব জায়গাতে সবজি কিন্তু বেশ উৎপাদনও অনেক ভালো হচ্ছে, যার জন্য সবজি খুলনার বাজারে কিন্তু দাম কম। বিশেষ করে খুলনার যে উপকূলীয় অঞ্চল বা খুলনার আশপাশের যে বটিয়াঘাটা বা কয়রা, পাইকগাছা এইসব অঞ্চল থেকে কিন্তু গ্রাম অঞ্চল থেকে সবজি আসে। তারপরেও সবজির ব্যাপার বাদ দিয়ে যদি আমরা মাছের বাজারের দিকে যাই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু
আমি এই যে নিউ মার্কেট বাজারে রয়েছি, নিউ মার্কেট বাজারে বেশ মাছ দেখতে পাচ্ছেন। এখানে দেশীয় প্রজাতির মাছ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে। তো এই মাছগুলো কিন্তু বেশ কম মূল্যেই কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মাছের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে যে মাছ 200-250 টাকা করে কেজি বিক্রি হতো, সেই মাছ এখন 150 টাকা করেও বিক্রি হচ্ছে। তার মানে মাছের দামে কিন্তু কেজি প্রতি 40 থেকে 50 টাকা করে কমেছে বলে আমরা জানতে পেরেছি এখানে এসে। বিশেষ করে সামুদ্রিক মাছ যেটি রয়েছে, সামুদ্রিক মাছের সমুদ্রের মাছ ধরা নিষেধ থাকলেও নদী থেকে ইলিশ উত্তোলন করা হচ্ছে, যার জন্য কিন্তু বেশ ইলিশের দাম কিন্তু অনেকটাই কমেছে। কেজি সাইজের যে ইলিশ আগে বিক্রি করা হতো 1700 থেকে 1800 টাকা, সেই ইলিশ কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 12 থেকে 1300 টাকা। তার মানে নদী থেকে যে ইলিশটি আসে সেই ইলিশের সরবরাহ কিন্তু বেড়েছে। এছাড়াও চাষের মাসের সরবরাহটাও বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো মিম, এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে সর্বশেষ তথ্য মাছ এবং সবজির বাজার থেকে। মিম, শুনছিলাম যে মাছের দাম কয়েকদিনে কিছুটা কমেছে, তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা করে বেড়েছে। ছিলাম খুলনার কাঁচা বাজারে, টাকার বাজারে। ছোট্ট একটি বিরতি আমরা নিতে চাই এবার। ছোট্ট একটা বিরতি শেষে আবারও ফিরে আসলাম এবং আমরা শুরুতেই বলছিলাম এই যে সিলেট এবং সুনামগঞ্জের এরকম বন্যার কারণটা কি। আমরা বলছিলাম যে আসামে এবং মেঘালয়ে যে অতিরিক্ত বৃষ্টি এবং একই সঙ্গে সেখানকার পাহাড়ি ঢল কিন্তু এই বন্যার কারণ হয়েছে দাঁড়িয়েছে। সেখানকার মানুষজন যে খুব ভালো অবস্থায় আছে তাও কিন্তু না, সেখানকার মানুষের অবস্থাও খুব সংকটের মধ্যে যাচ্ছে এবং এর পর্যন্ত কিন্তু সেখানে 31 জনের প্রাণহানি হয়েছে। মানে সেখানেও বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা ধারণ করেছে। 31 জন মারা গেছেন এবং বলছিলাম শুরুতে যে সেখানে 122 বছরের মধ্যে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি চলতে থাকে তাহলে এই 31 জনের প্রাণহানির ঘটনা আরও হয়তো বাড়তে পারে। এবং একই সঙ্গে কিন্তু সেখানকার 3000 গ্রাম তলিয়ে গিয়েছে। ব্রহ্মপুত্র এবং গৌরাঙ্গ যে নদী রয়েছে সেই নদীর পানিও কিন্তু বিপদ সীমার উপরে বইছে। আর আসাম এবং মেঘালয়ে এই দুই জায়গাতেই কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে একটু আমাদের সহকর্মী জাহানারা ভুঁইয়ার একটি তথ্যচিত্র রয়েছে, সেটি দেখে আসবো। আবারও বন্যার পানিতে ভাসছে ভারতের উত্তরাঞ্চল। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না আসাম ও মেঘালয়বাসীর। শুক্রবার রাত থেকে গেল কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয় এই অঞ্চলে। বাড়ে প্রাণহানির সংখ্যাও। আসাম ও মেঘালয়ের 28 জেলায় প্রায় 19 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় বান বুলিছোঁ এইটো, কাৰণ কিয় এইটো অকণমান ডাঙৰকৈ হৈছে। এই বানে এতিয়া ৰাস্তা ঘাট বুঢ়াই সম্পূৰ্ণ বিধ্বস্ত কৰি পেলাইছে। যোৱা বানত যিখিনি ছিগা সেইখিনি ঠিক কৰিছিলে, আজি সেইখিনি বানো আজি আকৌ পুনৰ ছিগি ছিন্ন বিচ্ছিন্ন কৰি পেলালে। नदी में का क्या हुआ, वो जो एम्बैंकमेंट है ना, मठावरी कहते हैं असमिया में, वो तो टूट गया। इसी वजह से कि हाईवे पर पूरा इनंडेटेड हो गया है, इसीलिए ये जो सड़कें हैं ना, इस सड़कें जाम हो गया है। ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি বইছে বিপদসীমার উপরে। তলিয়ে গেছে আশপাশের জেলার প্রায় 20,000 হেক্টর ফসলি জমি। ডুবেছে বসতবাড়ি ও সড়ক। আসাম রাজ্য সরকারের তথ্য বলছে বন্যায় 3000 গ্রাম প্লাবিত হয়েছে। জারি রয়েছে রেড অ্যালার্ট। লোকজনকে নিরাপদে সরাতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। আসাম ও মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া গুজরাট, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ও গোয়ার বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টি হয়। আমরা টাকার বাজারের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে।
একদম। তবে যাওয়ার আগে বলতে চাই যে যারা আমাদেরকে সরাসরি টেলিভিশনের পর্দায় দেখতে পারেননি তারা কিন্তু চাইলে আমাদেরকে ফেসবুকেও দেখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv। এরপর এখন বাণিজ্য নিয়ে আসবেন আমাদের সহকর্মী ইব্রাহিম পাঠান এবং নাইম আমির।